ওকে, স্ক্রিনে আমরা শীটের ৩ নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, বৃষ্টি লিমিটেড কোম্পানি প্রোভাইডস দ্য ফলোইং পার্টিকুলার্স। বৃষ্টি লিমিটেড কোম্পানি কিছু তথ্য সরবরাহ করেছে টু ডিটারমাইন দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ কোম্পানি। একটা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করার জন্য বৃষ্টি কোম্পানি কিছু তথ্য নিচে সরবরাহ করেছে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম। আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হবে, হ্যাঁ? এই যে অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। আমাদের কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো কার্যকরী মূলধনের পরিমাণ বের করার জন্য আমাদের বৃষ্টি লিমিটেড কি করেছে? কিছু তথ্য নিচে সরবরাহ করেছে। সো আমরা তথ্যগুলো একটু পড়ি। এলিমেন্ট অফ কস্ট মানে কস্টের উপাদানগুলো দেওয়া আছে। আর অ্যামাউন্ট পার ইউনিট, প্রতি ইউনিটের কস্ট কত সেটাও আমাদের এখানে অ্যামাউন্টে দেওয়া আছে। প্রথমেই লেখা আছে র ম্যাটেরিয়াল, দ্যাটস মিন কাঁচামাল কত টাকা? ৮ টাকা। অর্থাৎ আমরা যে পণ্যটা বানাবো সেই পণ্যটা বানাতে কাঁচামাল লাগবে কত টাকার? ৮ টাকার। ডিরেক্ট লেবার, শ্রমিককে মজুরি দিতে হবে ৩ টাকা। আর ওভারহেড উপরি ব্যয় হচ্ছে ৬ টাকা। তাহলে একটা পণ্য বানাতে সাধারণত এই ৩ ধরনের খরচই লাগে। কাঁচামাল লাগে, শ্রমিককে মজুরি দেওয়া লাগে, আর উপরি কিছু ব্যয় হয়। এই সবগুলো যোগ করলে আমরা দেখতে পাচ্ছি টোটাল কস্ট। টোটাল কস্ট কত হচ্ছে? ১৭ টাকা। অর্থাৎ আমরা যে ফাইনাল প্রোডাক্টটা বানাবো, সেই প্রোডাক্টটা বানাতে আমাদের খরচ হবে কত টাকা? ১৭ টাকা। আমরা ৩ টাকা প্রফিট করব। তার মানে ১৭ আর ৩ ২০ টাকা হচ্ছে সেলিং প্রাইস। আমরা ২০ টাকায় এই পণ্যটা বিক্রি করব। তো প্রফিট আর সেলিং প্রাইজের কোনো কাজ নাই। ঠিক আছে? প্রফিট আর সেলিং প্রাইজের কোনো কাজ নাই। আমি কেটে দিচ্ছি। প্রফিটের কোনো কাজ নাই, সেলিং প্রাইজেরও কোনো কাজ নাই। তাহলে আমাদের কাজ আছে কোন পর্যন্ত? এই যে টোটাল কস্ট। এই টোটাল কস্ট পর্যন্ত আমাদের কাজ আছে। আচ্ছা, এরপরে কি বলেছে এগুলো একটু খেয়াল করি আমরা। এখানে বলা আছে র ম্যাটেরিয়ালস আর ইন স্টক অন অ্যান এভারেজ 1 মান্থ। র ম্যাটেরিয়াল স্টকে থাকে গড়ে ১ মাস। আমাদের অঙ্কের মধ্যে বলা আছে র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল এর বাংলা অর্থ কাঁচামাল। অর্থাৎ একটা পণ্য বানাতে কাঁচামাল অবশ্যই লাগবে। আর আমরা জানি কাঁচামাল হচ্ছে কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। তো র ম্যাটেরিয়াল আর ইন স্টক। র ম্যাটেরিয়াল স্টকে থাকে অন এন এভারেজ 1 মান্থ। র ম্যাটেরিয়াল স্টকে থাকে গড়ে ১ মাস। তাহলে র ম্যাটেরিয়াল আমাদের চলতি সম্পদ। এখন কতটুকু চলতি সম্পদ হিসেবে দেখাতে হবে? এই যে এখানে মেয়াদ দেওয়া থাকবে। ১ মাস মেয়াদ দেওয়া আছে। তাহলে শুধু ১ মাসের অ্যামাউন্ট আমরা হচ্ছে কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। তাহলে র ম্যাটেরিয়ালের পাশে আমি কারেন্ট অ্যাসেট লিখে রাখলাম। শুধু ১ মাসের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে। সারা বছরের কাঁচামাল কারেন্ট অ্যাসেট পাশে দেখানো যাবে না। শুধু ১ মাসের অ্যামাউন্ট আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। তারপরে বলা আছে ম্যাটেরিয়াল আর ইন প্রসেস। এই প্রসেস কথাটা থাকলেই আমরা বুঝবো ওয়ার্ক ইন প্রসেস বা WIP। তো ওয়ার্কিং প্রসেস এটার মেয়াদ কত? এই যে এখানে বলা আছে ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অন অন এভারেজ হাফ মান্থ। অর্থাৎ ওয়ার্কিং প্রসেসের মেয়াদ হচ্ছে হাফ মান্থ। তাহলে ওয়ার্কিং প্রসেস এইটা আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। শুধু হাফ মান্থের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে। ঠিক আছে? আমাদের অঙ্কের মধ্যে ওয়ার্ক ইন প্রসেস দেওয়া আছে। প্রসেস থাকলেই আমরা বুঝবো ওয়ার্কিং প্রসেস। তো ওয়ার্কিং প্রসেসের মেয়াদ দেওয়া আছে হাফ মান্থ। তাহলে ওয়ার্কিং প্রসেস কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো, ঠিক আছে? শুধু হাফ মান্থের অ্যামাউন্ট আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। আচ্ছা, এরপর ফিনিশ গুডস। ফিনিশ গুডস বা তৈরি পণ্য। ফিনিশ গুডস আর ইন স্টক অন এন এভারেজ 1 মান্থ। আমাদের ফিনিশ গুডস স্টকে থাকে গড়ে ১ মাস। ফিনিশ গুডস বলতে আমরা বুঝি যেই পণ্যটা তৈরি হয়ে গেছে। এখন তৈরি পণ্য স্টকে থাকে বা গোডাউনে থাকে গড়ে ১ মাস। তাহলে ফিনিশ গুডস আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। শুধু ১ মাসের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে। যেহেতু গোডাউনে ১ মাসের জন্য ফিনিশ গুডস মজুদ থাকে, সেহেতু ফিনিশ গুডস শুধুমাত্র ১ মাসের জন্যই কারেন্ট অ্যাসেট পাশে দেখানো যাবে। আচ্ছা, তাহলে আমি ফিনিশ গুডস এর পাশেও লিখে রাখলাম যে এটাও আমাদের কারেন্ট অ্যাসেট পাশে যাবে। ঠিক আছে? ওয়ার্কিং প্রসেস এটাও আমাদের কারেন্ট অ্যাসেট পাশে যাবে। আচ্ছা, মেয়াদ অনুযায়ী কারেন্ট অ্যাসেটে লিখতে হয়। হ্যাঁ? এখানে ১ মাস মেয়াদ দেওয়া আছে। আমরা ১ মাসের জন্য ফিনিশ গুডস কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো। তারপর বলা আছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স অফ গুডস ইজ 1 মান্থ। আচ্ছা, যদি সাপ্লায়ার ক্রেডিট থাকে তাহলে বুঝতে হবে এটা ক্রেডিটরস। সাপ্লায়ার যদি ক্রেডিট থাকে, ঠিক আছে? সাপ্লায়ার্স যদি ক্রেডিট থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ক্রেডিটরস। সো ক্রেডিটরস হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। ক্রেডিটরস এর বাংলা অর্থ কি? পাওনাদার। সো পাওনাদার কারেন্ট লায়াবিলিটিস শুধু ১ মাসের অ্যামাউন্ট আমরা কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাবো। ঠিক আছে? এখানে আমি ছোট্ট করে কারেন্ট লায়াবিলিটিস লিখে রাখি। ধরো কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে? CL লিখে রাখলাম। আচ্ছা, ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স ইজ 2 মান্থ। ডেটর্স এর মেয়াদ হচ্ছে ২ মাস।
সো ডেটর্সের মেয়াদ যেহেতু 2 মাস দেওয়া আছে, সো আমরা ডেটর্স কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। শুধু 2 মাসের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে। তারপর বলা আছে লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। মজুরি বকেয়া আছে। মজুরি বকেয়া আছে কত? ইজ 1 অ্যান্ড হাফ উইক, মানে 1.5 সপ্তাহ, হ্যাঁ? 1 অ্যান্ড এ হাফ উইকস। তার মানে 1.5 সপ্তাহ মজুরি বকেয়া আছে। সো মজুরি যদি বকেয়া থাকে সেটা তো কারেন্ট লায়াবিলিটিস, তাই না? সো আমরা মজুরি বকেয়া আছে কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাবো। শুধু 1.5 সপ্তাহের অ্যামাউন্ট কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাতে হবে। লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড ইজ 1 মান্থ। আমাদের উপরি ব্যয় বকেয়া আছে 1 মাসের জন্য। সো উপরি ব্যয় যদি বকেয়া থাকে সেটাও কারেন্ট লায়াবিলিটিস, শুধু 1 মাসের অ্যামাউন্ট কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাতে হবে। এরপর বলা আছে 1/4 অফ আউটপুট ইজ সোল্ড এগেইনস্ট ক্যাশ। অর্থাৎ 4 ভাগের 1 ভাগ নগদে বিক্রি হয়েছে। 4 ভাগের 1 ভাগ নগদে বিক্রি হয়েছে। এই জিনিসটার কাজ আছে। শোনো, আমরা যখন ডেটর্স নির্ণয় করব, ঠিক আছে? ডেটর্স কিন্তু ডেটর্স বলতে আমরা কি বুঝি? বাকিতে বিক্রয়, তাই না? আমি বাকিতে বিক্রি করছি, তখনই তো ডেটর্স বা দেনাদার সৃষ্টি হয়। তো বাকিতে বিক্রি করার পর আমাদের এখানে বলা আছে কি 1/4 অফ আউটপুট ইজ সোল্ড এগেইনস্ট ক্যাশ। মানে 4 ভাগের 1 ভাগ আমরা নগদে বিক্রি করছি। তাহলে যতটুকু নগদে বিক্রি করছি সেটা কিন্তু ডেটর্সের মধ্যে আসবে না। আমরা যখন ডেটর্স নির্ণয় করব তখন হচ্ছে এই যে 4 ভাগের 1 ভাগ নগদে বিক্রি হইছে এইটুক কিন্তু ডেটর্সের মধ্যে দেখানো যাবে না। আমরা 4 ভাগের 3 ভাগ ডেটর্সের মধ্যে দেখাবো। অর্থাৎ 4 ভাগের 1 ভাগ যদি নগদে বিক্রি হয় তাহলে 4 ভাগের 3 ভাগ বাকিতে বিক্রি হয়েছে। কথাটা আমি এইখানে একটু লিখে বুঝাই দেই। এই যে এখানে বলছে না 1/4 অফ আউটপুট ইজ সোল্ড এগেইনস্ট ক্যাশ। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ নগদে বিক্রি হয়েছে। 4 ভাগের 1 ভাগ নগদে বিক্রি হইছে। আর বাকি ৩ ভাগ বাকিতে? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে 4 ভাগের 3 ভাগ বাকিতে বিক্রি হয়েছে। 4 ভাগের 3 ভাগ বাকিতে বিক্রি হইছে। তাহলে এই যে 4 ভাগের 3 ভাগ বাকিতে বিক্রি হইছে, এটাকে আমরা ডেটর্স বলব। 4 ভাগের 3 ভাগ বাকিতে বিক্রি হয়েছে, এটাকে আমরা ডেটর্স বলব। সো ডেটর্স আমরা নরমালি ক্যালকুলেশন করার পর, হ্যাঁ? যখন আমরা ডেটর্সটা নরমালি ক্যালকুলেট করব, নরমালি ক্যালকুলেট করার পর তার সাথে 4 ভাগের 3 ভাগ গুণ করতে হবে। 4 ভাগের 3 ভাগ গুণ করতে হবে। তাহলে আমাদের ডেটর্সটা বের হয়ে যাবে। ঠিক আছে? নরমালি আমরা ডেটর যেভাবে বের করি সূত্র দিয়ে, সেভাবে বের করব। বের করার পরে আমরা হচ্ছে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করব। তাহলে আমাদের ডেটর্সের অ্যাকচুয়াল পরিমাণটা কত সেটা বের হয়ে যাবে। মানে যখনই প্রশ্নের মধ্যে বলা থাকবে 1/4 অফ আউটপুট ইজ সোল্ড এগেইনস্ট ক্যাশ, মানে 4 ভাগের 1 ভাগ নগদে বিক্রি হইছে। যখন এই কথাটা বলা থাকবে তাহলে বুঝতে হবে 4 ভাগের বাকি যে 3 ভাগ সেটা বাকিতে বিক্রি হইছে। আর যতটুকু বাকিতে বিক্রি হইছে সেটাকে আমরা ডেটর্স হিসাবে বিবেচনা করব। আচ্ছা, এরপর বলছে ক্যাশ ইন হ্যান্ড ইজ এক্সপেক্টেড টু বি টাকা 2500, মানে আমাদের ক্যাশ হাতে আছে 2500 টাকা। এটা আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। তারপরে বলা আছে অ্যানুয়াল প্রোডাকশন ইজ এক্সপেক্টেড টু বি 1,04,000 ইউনিট, মানে আমাদের বার্ষিক প্রোডাকশন হচ্ছে 1,04,000 ইউনিট। দ্যাটস মিন ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে 1,04,000 ইউনিটকে বেস ধরে। ইউ মে অ্যাজুম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার। সারা বছর ধরেই উৎপাদন চলমান ছিল। এটা তোমাকে অ্যাজিউম করতে বলেছে বা ধরে নিতে বলেছে। অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাক্রু সিমিলারলি, এবং সেই অনুযায়ী মজুরি এবং উপরি ব্যয় একইভাবে ঘটেছে। মানে আমরা সারা বছর উৎপাদন চলমান রাখলে মজুরি দিতে হবে, উপরি ব্যয়ও ঘটবে। এই কথাটাই বুঝাইছে। তো আমরা পুরো অঙ্ক পড়েছি। আমি যদি অঙ্কের সামারিটা একবার একটু বুঝাই দিই তাহলে বিষয়টা দ্বারা এরকম যে বৃষ্টি কোম্পানি আমাদের কাছে কিছু তথ্য সরবরাহ করেছে। এই তথ্যগুলা ব্যবহার করে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করব। তো আমাদের রিকোয়ারমেন্ট কি? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হবে। আচ্ছা, অঙ্কের মধ্যে এলিমেন্ট অফ কস্ট বা কস্টের উপাদান দেওয়া আছে। সো আমাদের ব্যয়ের উপাদান দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা উপাদান দেওয়া আছে, এবং অ্যামাউন্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয় কত সেটাও দেওয়া আছে। যেমন আমরা যে পণ্যটা বানাবো সেই পণ্যের র মেটেরিয়াল লাগবে 8 টাকার, মানে কাঁচামাল লাগবে 8 টাকার। তারপর ডিরেক্ট লেবার, শ্রমিককে মজুরি দিতে হবে 3 টাকা। আর ওভারহেড উপরি ব্যয় হবে 6 টাকা। তাহলে সবগুলা যোগ করলে একটা পণ্য বানাতে 17 টাকা ব্যয় হবে। এই 17 টাকা পর্যন্ত কাজ আছে, বিভিন্ন কাজে লাগবে এই তথ্যগুলো। কিন্তু প্রফিট করব 3 টাকা, বিক্রি করব 20 টাকা, এগুলোর কোনো কাজ নাই।
ওই 17 পর্যন্ত কাজ আছে, হ্যাঁ? সো আমরা এই জিনিসগুলো একটু ভালো করে বুঝবো যে র মেটেরিয়াল কাজে লাগবে, ডিরেক্ট লেবার কাজে লাগবে, ওভারহেড কাজে লাগবে এবং ৩ টাকে যোগ করলে যে টোটাল কস্ট এটাকেও আমরা কাজে লাগাবো। বাট প্রফিট আর সেলিং প্রাইসের কোনো কাজ নাই। আচ্ছা, এরপরে আদার যে ইনফরমেশন, এই যে নিচে যে তথ্যগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলতে পারি অন্যান্য তথ্য। তো এই আদার ইনফরমেশন থেকে আমাদের খুঁজে বের করতে হয় কোন তথ্যগুলো কারেন্ট অ্যাসেটে যাবে আর কোন তথ্যগুলো কারেন্ট লায়াবিলিটিসে যাবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়। তো কোনগুলো কারেন্ট অ্যাসেটে যাবে আমি কিন্তু ৬ টা এলিমেন্ট বলে দিয়েছি যে কারেন্ট অ্যাসেটে কোন ৬ টা আইটেম যাবে। তো আমরা ওই আইটেমগুলো এখানে খুঁজবো। অবশ্যই মেয়াদ দেওয়া থাকতে হবে, হ্যাঁ? যেই তথ্যের মেয়াদ দেওয়া থাকবে সেগুলাই কিন্তু কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি র মেটেরিয়ালের মেয়াদ দেওয়া আছে ১ মাস। র মেটেরিয়াল মানে কাঁচামাল, এটা কারেন্ট অ্যাসেটে যাবে। শুধু ১ মাসের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। তারপর ম্যাটেরিয়াল আর ইন প্রসেস। এই প্রসেস থাকলেই বুঝবো ওয়ার্ক ইন প্রসেস। হ্যাঁ, ওয়ার্কিং প্রসেস যাকে আমরা কারেন্ট অ্যাসেট পাশে লিখবো। তো ওয়ার্কিং প্রসেসের মেয়াদ হচ্ছে হাফ মান্থ। তাহলে ওয়ার্কিং প্রসেস কারেন্ট অ্যাসেট পাশে যাবে। শুধু হাফ মান্থের জন্য আমরা কারেন্ট অ্যাসেট পাশে ওয়ার্কিং প্রসেসটাকে দেখাবো। তারপর ফিনিশ গুডস আর ইন স্টক অন অ্যান এভারেজ 1 মান্থ। আমাদের ফিনিশ গুডস স্টকে থাকে ১ মাস। ফিনিশ গুডস মানে কি? ফিনিশ গুডস মানে তৈরি পণ্য। হ্যাঁ, যে পণ্যটা তৈরি হয়ে গেছে ওই পণ্যটাকে আমরা ফিনিশ গুডস বলি। তৈরি পণ্য বা ভালো পণ্য। তো তৈরি পণ্য আমাদের স্টকে থাকে ১ মাস। তৈরি পণ্য বা ফিনিশ গুডস অবশ্যই কারেন্ট অ্যাসেট। শুধু ১ মাসের এমন কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে। আচ্ছা, তারপর ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স অফ গুডস ইজ 1 মান্থ। সাপ্লায়ার্স যদি বকেয়া থাকে সেটাকে আমরা ক্রেডিটরস বলবো বা পাওনাদার বলবো। তো আমরা হচ্ছে মানে পাওনাদারের কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে আমরা পণ্য বাকিতে কিনেছি। হ্যাঁ? সো এটাকে আমরা ক্রেডিটরস বলবো। সাপ্লায়ার্স পাশে ক্রেডিট কথাটা থাকবে। সাপ্লায়ারের কাছ থেকে আমরা পণ্য বাকিতে কিনেছি। তাহলে এখানে কি সৃষ্টি হবে? ক্রেডিটরস সৃষ্টি হবে। তো ক্রেডিটরস এর মেয়াদ হচ্ছে 1 মান্থ, যা কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাতে হবে। শুধু 1 মান্থের অ্যামাউন্ট আমরা কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাবো। তারপর ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স ইজ 2 মান্থ। ডেটর্স এর মেয়াদ হচ্ছে ২ মাস। ডেটর্স এটা অবশ্যই কারেন্ট অ্যাসেট। শুধু ২ মাসের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, মজুরি বকেয়া আছে। কত? 1 অ্যান্ড এ হাফ উইক। মানে 1 অ্যান্ড হাফ, দ্যাটস মিন ১.৫। 1 অ্যান্ড হাফ। তাহলে ১.৫ সপ্তাহ। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, মজুরি বকেয়া আছে কয় সপ্তাহ? ১.৫ সপ্তাহ। মজুরি বকেয়া থাকলে কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাতে হবে। শুধু ১.৫ সপ্তাহের অ্যামাউন্ট কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাবো। লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড ইজ 1 মান্থ। ওভারহেড বকেয়া আছে ১ মাস। ওভারহেড যদি বকেয়া থাকে, কোনো ব্যয় যদি বকেয়া থাকে সেটা কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাতে হবে। সো আমরা ১ মাসের অ্যামাউন্ট কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাবো। আর ৪ ভাগের ১ ভাগ নগদে বিক্রি হইছে। এই কথাটা যদি বলে তাহলে এর যে বিপরীত কথাটা আছে সেটাই হচ্ছে ডেটর্স। ৪ ভাগের ১ ভাগ নগদে বিক্রি হইছে। তাহলে ৪ ভাগের ৩ ভাগ বাকি দিয়ে বিক্রি হইছে। এটা আমরা বুঝতে পারছি। তাহলে ৪ ভাগের ৩ ভাগ আমরা ডেটর্স নির্ণয়ে ব্যবহার করব। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড আমাদের হাতে নগদ হচ্ছে ৳২৫০০। সো হাতে যদি নগদ টাকা থাকে এটা অবশ্যই কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে। আর আমরা ১ বছর উৎপাদন করি ১,০৪,০০০ ইউনিট। সো আমাদের ১,৪০০০ ইউনিটকে বেস ধরে অঙ্কটা করতে হবে। বলেছে সারা বছর ধরে উৎপাদন চলমান ছিল। সেই হিসাবে ওয়েজেস এবং ওভারহেড একইভাবে ঘটেছে। তো এই হচ্ছে আমাদের পুরো ৩ নাম্বার অঙ্ক। এখন আমরা এই ৩ নাম্বার অঙ্কটা সমাধান করব। সো আমি গত ক্লাসেই বলেছি ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক সমাধান করার জন্য আমাদের অঙ্কের শুরুতেই ৩ টা ওয়ার্কিংস করা লাগবে। ৩ টা ওয়ার্কিংস করা লাগবে। আমরা শুরুতেই ৩ টা ওয়ার্কিংস করব। তারপরে হচ্ছে আমরা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ওই ফরম্যাটের মাধ্যমে সমাধান করব। তো আসো আমরা সমাধানটা শিখে ফেলি। আচ্ছা, ওয়ার্কিংসে আমরা প্রথমেই লিখব ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট ফর ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেসের কস্ট পার ইউনিট নির্ণয় করব। তো আমরা ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট নির্ণয় করতে জানি। ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট নির্ণয় করার নিয়ম হচ্ছে র মেটেরিয়াল 100% নিতে হয়, ডিরেক্ট লেবার 50% নিতে হয়, ওভারহেড 50% নিতে হয়। আমাদের অঙ্কের মধ্যে র মেটেরিয়াল দেওয়া আছে ৳৮। তো আমরা ৳৮ 100% ৳৮ নিলাম। ডিরেক্ট লেবার আমাদের প্রশ্নে দেওয়া আছে ৳৩, হ্যাঁ? পার ইউনিটে দেওয়া আছে। সো ডিরেক্ট লেবার ৳৩ দেওয়া আছে। ৳৩ আর 50% করলে ৳১.৫ আসবে। আর ওভারহেড আমাদের প্রশ্নে ৳৬ দেওয়া আছে। ৳৬ র 50% করলে ৳৩ আসবে। সবগুলা যোগ করলে আমাদের WIP-র কস্ট পার ইউনিট হচ্ছে 12.5। যখন আমরা WIP ব্যবহার করব তখন এই 12.5 পার ইউনিট এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে? ওয়ার্কিং প্রসেসের মান যখন বের করব অর্থাৎ ওয়ার্কিং প্রসেস তো কারেন্ট অ্যাসেট। এখন কারেন্ট অ্যাসেটে কতটুকু যাবে? এই যে এখানে ৳৫০,০০০ আসছে। ওয়ার্কিং প্রসেস কারেন্ট অ্যাসেটে কত টাকা দেখাইতে হবে সেটা বের করার জন্য ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট লাগে। ঠিক আছে? সো কস্ট পার ইউনিট 12.5 বের হইছে। এটা বের করার নিয়ম কিন্তু আমি গত ক্লাসে শিখাইছি। র মেটেরিয়াল 100% নিব, ডিরেক্ট লেবার 50% নিব আর ওভারহেড 50% নিব। তো এই সবগুলো আইটেম যোগ করলে WIP-র
কস্ট পার ইউনিট আমরা পেয়ে গেলাম 12.5 টাকা। এটার সাহায্যে আমরা পরবর্তীতে ওয়ার্কিং প্রসেস অ্যাসেট পাশে কত টাকা যাবে সেটা আমরা বের করতে পারবো। তো আমাদের ১ নম্বর ওয়ার্কিং শেষ। আচ্ছা, এরপর ২ নাম্বার ওয়ার্কিংসে আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট ফর ফিনিশড গুডস। আর ৩ নাম্বার ওয়ার্কিংসে বের করার কথা ছিল কস্ট পার ইউনিট ফর ডেটরস। তো আমাদের এই অঙ্কের মধ্যে ফিনিশড গুডস এর কস্ট পার ইউনিট এবং ডেটরস এর কস্ট পার ইউনিট সেইম। যার কারণে আমি একবারে ক্যালকুলেশন করে দেখাই দিছি। তোমাদের যদি মনে হয় তোমরা ২ বারে ক্যালকুলেশন করবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমরা জানি কি যে ফিনিশড গুডস যখন বের করি, ঠিক আছে? এই যে আমি এই ছকে দেখাই। আমরা যখন ফিনিশড গুডস বের করি তখন র মেটেরিয়াল 100%, ডিরেক্ট লেবার 100% আর ফ্যাক্টরি ওভারহেড 100%। এই ৩ টা আইটেম যোগ করলেই কিন্তু ফিনিশড গুডস এর কস্ট পার ইউনিট পেয়ে যাই। আর ডেটরস এর কস্ট পার ইউনিট বের করার জন্য র মেটেরিয়াল 100%, ডিরেক্ট লেবার 100%, ফ্যাক্টরি ওভারহেড 100%। মানে এই ৩ টা আইটেম তো আসবেই। ফিনিশড গুডস এর ৩ টা আইটেম তো আসবেই। সাথে আদার ওভারহেড যদি প্রশ্নে থাকে বা সেলিং এক্সপেন্স যদি প্রশ্নে থাকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি প্রশ্নে থাকে সেটাও 100% নিতে হয়। তা আমাদের ৩ নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কের মধ্যে আদার ওভারহেড, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাই। যার কারণে এই নিচের লাইনটা আসতেছে না। তার মানে উপরে ৩ টা আইটেম আসবে। যখন আমি ডেটরস এর কস্ট পার ইউনিট বের করব, তখন কিন্তু উপরে ৩ টা আইটেম আসবে। আবার ফিনিশড গুডস এর কস্ট পার ইউনিট যখন বের করব, তখনও এই ৩ টা আইটেমই আসবে। তো আমার ২ বার ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। ফিনিশড গুডস এর কস্ট পার ইউনিট যা আসবে, ডেটরস এর কস্ট পার ইউনিট তাই আসবে। যার কারণে আমি একসাথে ক্যালকুলেশন করে দেখাই দিছি। তোমার কাছে যদি অসুবিধা মনে হয় তুমি ২ টা আলাদাভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। সো আমি কি করলাম? লিখলাম ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট ফর ফিনিশড গুডস অ্যান্ড ডেটরস। অর্থাৎ ফিনিশড গুডস এবং ডেটরস এর জন্য কস্ট পার ইউনিট নির্ণয়। সো কি আসবে? র মেটেরিয়াল 100% আসবে ৳৮, ডিরেক্ট লেবার 100% আসবে ৳৩, ওভারহেড 100% আসবে ৳৬। সবগুলা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি ফিনিশড গুডস এর কস্ট পার ইউনিট ৳১৭, আবার ডেটরস এরও কস্ট পার ইউনিট ৳১৭। আচ্ছা, এই ৩ টা ওয়ার্কিংস করার পর এখানে কিন্তু ৩ টা ওয়ার্কিংসই আছে অ্যাকচুয়ালি। তো এই ৩ টা ওয়ার্কিংস করার পর আমরা লিখব স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এর জন্য একটা ছক তৈরি করব। পার্টিকুলারস টাকা। আমরা ১ম এ নাম্বার দিয়ে লিখব কারেন্ট অ্যাসেট। এখন কারেন্ট অ্যাসেট এর মধ্যে কি আসে? ওই যে ৬ টা কারেন্ট অ্যাসেট আমি লিখে দিয়েছিলাম ফরমেটে আছে। ওই ৬ টা কারেন্ট অ্যাসেট কিন্তু আমরা কারেন্ট অ্যাসেট পাশে লিখব। বাট আমাদের এই অঙ্কের মধ্যে ৬ টা কারেন্ট অ্যাসেট নাই, ৫ টা আছে। তো ৫ টা থাকলে ৫ টাই তো লিখতে হবে, তাই না? তো আমরা ধাপে দেখি কারেন্ট অ্যাসেটে কি যাবে। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা আমি ছোট করে রেখেছি যাতে অঙ্কটা করতে সহজ হয়। এখানে দেখো কারেন্ট অ্যাসেট পাশে কি যাবে আমি কিন্তু আগেই হাইলাইট করেছিলাম যে র মেটেরিয়াল এর মেয়াদ দেওয়া আছে। সো এটা কারেন্ট অ্যাসেটে যাবে। ওয়ার্কিং প্রসেস এর মেয়াদ দেওয়া আছে। ওয়ার্কিং প্রসেস কারেন্ট অ্যাসেটে যাবে। ফিনিশ গুডস এর মেয়াদ দেওয়া আছে। সো ফিনিশ গুডস কারেন্ট অ্যাসেটে যাবে। তারপর ডেটরস এর মেয়াদ দেওয়া আছে। ডেটরস কারেন্ট অ্যাসেটে যাবে। আর ক্যাশ প্রশ্নে সরাসরি দেওয়া আছে। এটাও কারেন্ট অ্যাসেটে যাবে। তো আমাদের এই যে ৫ টা ইনফরমেশন, এই তথ্যগুলাই কিন্তু আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। ঠিক আছে? তো আমরা কারেন্ট অ্যাসেট পাশে এই ৫ টা ইনফরমেশন দেখাই ফেলি। ১ম এ র মেটেরিয়ালস দেখাই। তো র মেটেরিয়ালস কারেন্ট অ্যাসেট পাশে যাবে। এখন র মেটেরিয়ালস কত টাকা কারেন্ট অ্যাসেটে যাবে সেটা বের করার জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করি। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে রাখি। এই অঙ্কে সময়ের একক ২ টা দেওয়া আছে। এই অঙ্কে সময়ের একক, সময়ের একক ২ টা দেওয়া আছে। এক হচ্ছে মান্থ। এটা হচ্ছে একটা সময়ের একক, হ্যাঁ? প্রশ্নের মধ্যে মান্থ কথাটা আছে। এটা হচ্ছে সময়ের একক। আবার দেখতে পাচ্ছি উইক কথাটাও আছে। এক জায়গায় উইক পাইছি। হ্যাঁ? সো উইক এটাও আমাদের অঙ্কের মধ্যে আছে। তো ২ টার মধ্যে ছোট কোনটা? ২ টার মধ্যে ছোট হচ্ছে উইক। তার মানে পুরো অঙ্কটা আমরা উইক দিয়ে সমাধান করব। ঠিক আছে? পুরো অঙ্কটা আমরা উইক দিয়ে সমাধান করব। তো এইখানে যেরকম বলছে না যে র মেটেরিয়ালস এর মেয়াদ হচ্ছে ১ মাস। তো র মেটেরিয়াল কারেন্ট অ্যাসেট পাশে যাবে শুধু ১ মাসের অ্যামাউন্ট। দ্যাটস মিন ৪ সপ্তাহের অ্যামাউন্ট আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো। তো র মেটেরিয়াল বের করে ফেলি। আমাদের ১ম এ সূত্রটা বসাইতে হবে ইউনিট। ইউনিট বলতে আমাদের অঙ্কের যে ইউনিট, কত ইউনিটের অঙ্ক? ১,০৪,০০০ ইউনিটের অঙ্ক। তাহলে আমি ১ম এ ১,০৪,০০০ ইউনিট লিখব। ঠিক আছে? ৪ এর নিচে কমাটা সরি।
আচ্ছা, প্রথমে আমাদের ইউনিট লিখতে হবে। আমি ইউনিট লিখে ফেলছি। ইউনিট লেখার পরে রেট লিখতে হবে। সো র মেটেরিয়াল যখন বের করব, তখন আমি কিন্তু বলেছিলাম যে র মেটেরিয়াল বের করা হয় র মেটেরিয়াল পার ইউনিটের সাহায্যে। সো র মেটেরিয়াল পার ইউনিট কত টাকা? ৳৮। এটাকে আমরা রেট বলতেছি। তো আমি এখানে ১,০৪,০০০ এর সাথে গুণ করব রেট। রেট হচ্ছে কত? ৳৮। আচ্ছা, তার সাথে গুণ করতে হবে টাইম। তো র মেটেরিয়ালের মেয়াদ কত? মেয়াদ হচ্ছে ১ মাস। ১ মাস মানে ৪ সপ্তাহ। সো আমি ৪ গুণ করব। আর টোটাল টাইম ১ বছরে ৫২ টা সপ্তাহ আছে। সো আমি ৫২ দিয়ে ভাগ করব। তাহলে আমাদের র মেটেরিয়াল বের হয়ে যাবে ৳৬৪,০০০। আচ্ছা, কেউ একজন ক্যালকুলেশনটা চেক রাইখো। আমি বইয়ের যে সলভটা আছে বা আমাদের শিটের মধ্যে যে সলভটা আছে, আমি ওই সলভটায় দেখে হচ্ছে মানগুলা বসাইছি। যদি ভুল থাকে তাহলে কিন্তু বইয়ে ভুল, সেই অনুযায়ী ভুল হইতে পারে। তো ক্যালকুলেশনটা তোমরা চেক দিও। ঠিক আছে? কেউ একজন। সমস্যা হইলে আমাকে অবশ্যই স্যার ঠিক জানাবা। আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, র মেটেরিয়ালের পর আমরা দেখতে পাচ্ছি প্রসেস। প্রসেস মানে ওয়ার্কিং প্রসেস। সো ওয়ার্কিং প্রসেসের মেয়াদ দেওয়া আছে। ওয়ার্কিং প্রসেসের মেয়াদ দেওয়া আছে হাফ মান্থ। হাফ মান্থ মানে ২ সপ্তাহ। তো আমরা হচ্ছে ওয়ার্কিং প্রসেসকে কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো শুধু ২ সপ্তাহের অ্যামাউন্ট। তো প্রথমে ইউনিট লিখতে হবে। ইউনিট হচ্ছে ১,০৪,০০০ ইউনিট। তাহলে আমি ১,০৪,০০০ ইউনিট বসালাম। তার সাথে গুণ করতে হবে রেট। এখন WAP রেট কত সেটা কিন্তু আমরা ওয়ার্কিংস করে বের করছিলাম, তাই না? WAP রেট কত? WAP রেট হচ্ছে ৳১২.৫। সো আমরা WAP রেট ৳১২.৫ পেয়েছি। সো আমি এখানে 12.5 বসাই দিলাম। আচ্ছা, এরপরে বসাইতে হবে টাইম। WAP টাইম কত? WAP টাইম হচ্ছে হাফ মান্থ। হাফ মান্থ মানে ২ সপ্তাহ। সো ২ গুণ করব আর তাকে ৫২ দিয়ে ভাগ করব। তাহলে আমাদের WAP মেয়াদ WAP কারেন্ট অ্যাসেট পাশে চলে যাবে ৳৫০,০০০। আচ্ছা, WAP এর পর আমরা হচ্ছে দেখব কারেন্ট অ্যাসেট কি আছে? ফিনিশ গুডস। ফিনিশ গুডস এটাও কারেন্ট অ্যাসেট যার মেয়াদ হচ্ছে ১ মাস। সো আমরা দেখি কারেন্ট অ্যাসেট পাশে কতটুকু যাবে। প্রথমে আমরা ১,০৪,০০০ ইউনিট লিখব। তারপরে ফিনিশ গুডস এর রেট লিখতে হবে, তাই না? ফিনিশ গুডস এর রেট কত? আমরা বের করছি। ফিনিশ গুডস এর রেট হচ্ছে ৳১৭। সো আমরা ফিনিশ গুডস এর রেট হিসাবে ৳১৭ বসাই দিলাম। তার সাথে গুণ করতে হবে টাইম। টাইম হচ্ছে 1 মান্থ। ফিনিশ গুডস এর মেয়াদ হচ্ছে ১ মাস। ১ মাস মানে ৪ সপ্তাহ। এবং তাকে টোটাল টাইম ৫২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের ফিনিশ গুডস কারেন্ট অ্যাসেট পাশে যাবে ৳১,৩৬,০০০। আচ্ছা, ফিনিশ গুডস এর পর আমাদের অঙ্কের মধ্যে ডেটর্স আছে। হ্যাঁ? ডেটর্স এর মেয়াদ হচ্ছে ২ মাস। সো ডেটর্স কারেন্ট অ্যাসেট শুধু ২ মাসের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে। সো ১,০৪,০০০ ইউনিটের অঙ্ক। এটা হচ্ছে আমাদের ইউনিট। তার সাথে গুণ করতে হবে রেট। এখন ডেটর্স এর রেট কত? ডেটর্স এর রেটও কিন্তু ৳১৭ ই। হ্যাঁ? সো আমরা ডেটর্স এর রেট হিসাবে ৳১৭ বসাই দিলাম। আর টাইম বসাইতে হবে, তাই না? টাইম। ডেটর্স এর টাইম কত? ২ মাস প্রশ্নে বলা আছে। ডেটর্স এর টাইম হচ্ছে ২ মাস। সো আমি ২ গুণ করব, সরি ২ না। ২ মাস মানে ৮ সপ্তাহ। যেহেতু আমি সপ্তাহে অঙ্কটা করতেছি, সো আমাদের ২ মাস মানে ৮ সপ্তাহ। তো ৮ সপ্তাহ গুণ করব এবং টোটাল টাইম ১ বছরে ৫২ টা সপ্তাহ আছে। ৫২ দিয়ে গুণ করতে হবে। এরপরে একটা কাজ আছে। কাজটা কি? ওই যে বলছিল না যে 1/4 অফ আউটপুট ইস সোল্ড এগেইনস্ট ক্যাশ, মানে ৪ ভাগের ১ ভাগ নগদে বিক্রি হইছে। তাহলে বাকিতে বিক্রি হইছে কতটুকু? ৪ ভাগের ৩ ভাগ। তাহলে এখানে আমরা গুণ করে দিব ৪ ভাগের ৩ ভাগ। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে ৳২,০৪,০০০। এটা হচ্ছে আমাদের ডেটর্স এর আ মান যা আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাইছি। আর আমাদের প্রশ্নের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড দেওয়া ছিল ৳২,৫০০। সো আমরা ক্যাশ ইন হ্যান্ড লিখতে পারি। ৳২,৫০০ দেখাই দিলাম। আমাদের অঙ্কের মধ্যে আর কিন্তু কোনো কারেন্ট অ্যাসেট নাই। সো টোটাল কারেন্ট অ্যাসেট কত হবে? সবগুলা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে ৳৪,৫৬,৫০০। সো কারেন্ট অ্যাসেট নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি কারেন্ট লায়াবিলিটিস পার্টটা বুঝাই দিব। তাহলেই কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ বের হয়ে যাবে। আচ্ছা, আশা করি কোয়েশ্চেন নাই। তাহলে আমরা এখন কারেন্ট লাইব্রেরিজটা একটু বুঝি। কারেন্ট লাইব্রেরিজ পাশেও কিন্তু আমাদের অনেকগুলো আইটেম যায়। বাট যেগুলো নাই সেগুলো তো দিতে পারব না। যেগুলো আছে সেগুলোই আমরা দিব। তো কারেন্ট লাইব্রেরিজ কোনগুলো? আমি একটু চেক করি। উম এই যে সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে পণ্য কিনছিলাম। তার মানে এটা হচ্ছে ক্রেডিটর্স। এটা কারেন্ট লাইব্রেরিজ পাশে যাবে শুধু ১ মাসের অ্যামাউন্ট।
তারপর লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, হ্যাঁ? মজুরি বকেয়া আছে। সো এটাও আমাদের কারেন্ট লায়াবিলিটিস পাশে যাবে শুধু ১.৫ সপ্তাহের জন্য। আবার লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড, ওভারহেড বকেয়া আছে, হ্যাঁ? সো ওভারহেড বকেয়া আছে ১ মাস। এটাও আমরা কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাবো। আর কোনো ইনফরমেশন নাই যেগুলো লায়াবিলিটিস পাশে যাবে। এই ৩ টা আইটেমই যাবে, হ্যাঁ? ক্রেডিটরস যাবে। তারপরে হচ্ছে আ ক্রেডিটর যাবে, ওয়েজেস ডিউ আছে এইটা আসবে। আর আমাদের ওভারহেড ডিউ আছে এটাও আসবে। সো এই ৩ টা আইটেম কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাইতে হবে। বাকিগুলো দেখানো হয়ে গেছে অ্যাসেট পাশে। তো আমরা ক্রেডিটরস দেখাই। ঠিক আছে? আমাদের সূত্রটা কি? ১ম এ ইউনিট লিখতে হবে। সো অঙ্কটা কত ইউনিটের? অঙ্কটা ১,০৪,০০০ ইউনিটের। সো আমি ১,০৪,০০০ ইউনিট লিখে দিলাম। তার সাথে গুণ করতে হবে রেট। এখন ক্রেডিটরস নির্ণয় করা হয় কার মাধ্যমে? র মেটেরিয়ালস এর মাধ্যমে। তো ক্রেডিটরস নির্ণয় করা হয় র মেটেরিয়ালস এর মাধ্যমে। আমাদের অঙ্কে র মেটেরিয়াল পার ইউনিট দেওয়া আছে ৳৮। সো আমি ৳৮ গুণ করব। হ্যাঁ? এই গুণটা করলে আসলে ১ বছরের ক্রেডিটরস বের হয়। ঠিক আছে? এই যে ১,০০,০০০ এর সাথে আমি যখন ৳৮ গুণ করছি, তখন ১ বছরের ক্রেডিটরস বের হয়। তো ওই ১ বছরের ক্রেডিটরসকে যখন আমি টোটাল টাইম দিয়ে ভাগ করি, দ্যাটস মিন ৫২ দিয়ে ভাগ করি, তখন ১ সপ্তাহের ক্রেডিটরস বের হয়। আর যখন আমি টাইম দিয়ে গুণ করব, ক্রেডিটরস এর মেয়াদ কত? ক্রেডিটরস এর মেয়াদ হচ্ছে ১ মাস। যখন আমি টাইম দিয়ে গুণ করব, তখন ১ মাসের ক্রেডিটরসটা বের হয়ে যাবে। এটা হচ্ছে নরমাল আরকি যদি বুঝায়ে বলি বিষয়টা এরকম। আর সূত্র দিয়ে সরাসরি করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? সূত্র দিয়ে আমরা হচ্ছে যার মান বসায় দিব আমাদের ক্রেডিটরস এর পরিমাণ চলে আসবে। তারপরে ওয়েজেস ডিউ। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস পুরো কথাটাও লিখা যায় অথবা সংক্ষেপে ওয়েজেস ডিউ ও লেখা যায়, একই কথা। তো আমাদের ওয়েজেস ডিউ আছে 1 and a half উইক। 1 and a half উইক মানে হচ্ছে ১.৫ সপ্তাহ। মানে ১ সপ্তাহ পুরো, আরেকটার হচ্ছে হাফ। হ্যাঁ? দ্যাটস মিন ১.৫ সপ্তাহ। সো ১.৫ সপ্তাহের ওয়েজেস বকেয়া আছে। সো এটা আমরা কারেন্ট লায়াবিলিটিস পাশে দেখাবো। সো আমরা দেখাই ফেলি। ১ম এ ইউনিট লিখতে হবে। সো আমি যদি ইউনিটটা লিখি তাহলে ১,০৪,০০০ ইউনিট। আচ্ছা আমি একটু কালি চেঞ্জ করে নিই। একদম মিশে যাচ্ছে তো, পরে বুঝতে পারব না। তো আমাদের ওয়েজেস ডিউ ১ম এ ১,০৪,০০০ ইউনিট এটা নিয়ে নিলাম। তার সাথে নিতে হবে রেট। এখন ওয়েজেস যখন তুমি ওয়েজেস ডিউ যখন বের করবা তখন রেট হিসাবে সবসময় ডিরেক্ট লেবার নিবা। হ্যাঁ? তো ডিরেক্ট লেবার আমাদের প্রশ্নে ৳৩ দেওয়া আছে, এটাই রেট। ৳৩ নিলাম। তার সাথে গুণ করতে হবে টাইম। ওয়েজেস ডিউ এর টাইম কত? প্রশ্নে বলা আছে 1 and half উইক। দ্যাটস মিন ১.৫ সপ্তাহ। তো ১.৫ সপ্তাহ গুণ করবা আর হচ্ছে টোটাল টাইম হচ্ছে ৫২ সপ্তাহ। ৫২ দিয়ে ভাগ করবা। তাহলে আমাদের ৳৯,০০০ র ওয়েজেস ডিউ আছে। আর লাস্ট আমাদের ওভারহেড ডিউ আছে প্রশ্নে। সো আমরা ওভারহেড ডিউটা দেখাবো। ঠিক আছে? ওভারহেড ডিউ আছে ১ মাস। সো আমি ওভারহেড ডিউটা বের করে ফেলি। ১,০৪,০০০ ইউনিটের অঙ্ক। তার সাথে গুণ করতে হবে রেট। তো ওভারহেড ডিউ যখন বের করব তখন রেট কত হবে? ওই যে আমাদের প্রশ্নে ওভারহেড পার ইউনিট দেওয়া আছে না ৳৬ এইটাকে আমরা রেট হিসেবে ব্যবহার করব। সো ওভারহেডের রেট হচ্ছে ৳৬। তার সাথে গুণ করতে হবে টাইম। টাইম যেহেতু ১ মাস বলা আছে, লেগ ইন পেমেন্ট ওভারহেড ১ মাস। ১ মাস বলা আছে সেহেতু আমি টাইম হিসাবে 4 উইকস দিয়ে দিলাম এবং তাকে টোটাল টাইম ৫২ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমাদের ওভারহেড ডিউ চলে আসবে ৳৪৮,০০০। ৩ টা আইটেম যোগ করলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট চলে আসে কত? ৳১,২১,০০০। আমরা যদি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করি তাহলে পাওয়া যাবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে বলে দিয়েছি নিট ওয়ার্কিং ক্যাপিটাল A মাইনাস B। A তে কারেন্ট অ্যাসেট গুলো আছে আর B তে কারেন্ট লায়াবিলিটিস গুলো আছে। সো অ্যাসেট থেকে লায়াবিলিটিস বিয়োগ করলে আমাদের নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের হয়ে যাবে। আমাদের অঙ্কে কন্টিনজেন্সি নাই, থাকলে বলে দিত। তো যেহেতু অঙ্কে কন্টিনজেন্সি নাই সেহেতু আমরা নিল এড করব। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের হয়ে যাচ্ছে ৳৩,৩৫,৫০০। আচ্ছা, অঙ্কটা করার পর আমাদের ৩ টা অ্যাজাম্পশন দিতে হয়। সো গত ক্লাসে আমি অ্যাজাম্পশন গুলো বুঝাই দিয়েছি। আমরা এই ৩ টা অ্যাজাম্পশন অঙ্ক শেষে লিখে দিব। তাহলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। অর্থাৎ আমাদের ওয়ার্কিংস করতে হবে। তারপরে স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে। তারপরে ৩ টা অ্যাজাম্পশন দিতে হবে। এই ৩ টা পার্ট যদি আমরা সুন্দর মতো করতে পারি তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। আচ্ছা দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে করেন। আর প্রশ্ন না থাকলে আমি ৪ নম্বর অঙ্কটা একটু বুঝাই দিব। এটা হোমওয়ার্ক থাকবে। কোনো প্রশ্ন আছে ৩ এই নম্বর যে অঙ্ক নিয়ে? কন্টিনজেন্সি যেটা আছে, কন্টিনজেন্সি এটা যদি না থাকে তাহলে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটালের পাশে ওয়ার্কিং প্রসেস লিখে দিতে পারবো না? মানে এই যে অ্যাড এটা না লিখে। হ্যাঁ, লিখতে পারবো। মানে সরাসরি লেখা যাবে কিনা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট? জি জি। হ্যাঁ, লেখা যাবে সমস্যা নেই। সরাসরি আর লেখা যাবে। অ্যাজাম্পশন কি হ্যাঁ, প্রতি অঙ্কে। প্রত্যেকটা ম্যাথে কি? হ্যাঁ, প্রতি অঙ্কে আমরা এই ৩ টা অ্যাজাম্পশন দিব।
ঠিক আছে? অ্যাজাম্পশন আরো আছে বাট দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে ৩ টা অ্যাজাম্পশন দিলে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট যে আমরা হচ্ছে এই ৩ টা অ্যাজাম্পশন দিয়েছি। অ্যাজাম্পশন আরো কিছু দেওয়া যায়। বাট দরকার নেই। এই ৩ টা হচ্ছে আমাদের মেজর অ্যাজাম্পশন। এই ৩ টা অ্যাজাম্পশন আমরা প্রতিটা অঙ্কে দিয়ে দিব। জি, বুঝতে পারছি। আর এই যে লেগ ইন পেমেন্ট যেটা, এটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এটা একটু ভেজাল লাগতেছে। লেগ ইন পেমেন্ট। আচ্ছা, লেগের বাংলা অর্থ হচ্ছে বকেয়া। ঠিক আছে? এই যে লেগ ইন পেমেন্ট, হ্যাঁ? লেগের বাংলা অর্থ হচ্ছে বকেয়া। তো মজুরি বকেয়া আছে। মজুরি বকেয়া আছে কতটুকু? 1 1/2 উইক। মানে ১.৫ সপ্তাহের মজুরি বকেয়া আছে। তো ১.৫ সপ্তাহের মজুরি বকেয়া আছে। আমরা জানি মজুরি একটা খরচ। এখন এই খরচটা যদি বকেয়া রাখি, তাহলে সেটাকে চলতি দায়ের মধ্যে দেখাতে হবে। তাহলে আমরা মজুরি বকেয়া আছে, এটা চলতি দায়ের মধ্যে দেখাবো। কতটুকু অ্যামাউন্ট চলতি দায়ে দেখাতে হবে? আমরা শুধু 1 1/2 উইক, দ্যাটস মিন ১.৫ সপ্তাহের জন্য চলতি দায় দেখাবো। আমরা এই যে ওয়েজেস ডিউ যখন বের করতেছি, তখন শুধুমাত্র আমরা ১.৫ সপ্তাহের যে অ্যামাউন্ট আসে ৳৯,০০০, এই ৳৯,০০০ আমরা চলতি দায় হিসেবে দেখাচ্ছি। কারণ শুধু ১.৫ সপ্তাহের মজুরি বকেয়া আছে। সারা বছরের মজুরি তো বকেয়া নেই। সারা বছরের মজুরি কতটুকু? এই যে ১,০৪,০০০ ইউনিট উৎপাদন করব, প্রতি ইউনিটে মজুরি দিতে হয় ৳৩। তো ১,০৪,০০০ এর সাথে ৩ গুণ করলে সারা বছরের মজুরি চলে আসে। তো সারা বছরের মজুরি তো বকেয়া নাই। মজুরি বকেয়া আছে ১.৫ সপ্তাহের। তো আমি কি করব? ১,০৪,০০০ এর সাথে ৩ গুণ করলে ১ বছরের মজুরি চলে আসে। কারণ ১ বছরে আমি ১,০৪,০০০ ইউনিট উৎপাদন করছি। প্রতি ইউনিটে মজুরি দেওয়ার কথা ৳৩। তো ১,০৪,০০০ এর সাথে ৩ গুণ করলে আমাদের সারা বছরের মজুরি চলে আসবে। এই সারা বছরের মজুরিকে আমি ৫২ দিয়ে ভাগ করলে ১ সপ্তাহের মজুরি আসবে। আর ১.৫ দিয়ে গুণ করলে ১.৫ সপ্তাহের মজুরি আসবে। যেহেতু ১.৫ সপ্তাহের মজুরি বকেয়া আছে, সেহেতু আমি বকেয়া পাশে দ্যাটস মিন লায়াবিলিটিস পাশে ৳৯,০০০ বসায় দিছি। এখন কি বুঝতে পারছি ক্লিয়ারলি? জি স্যার, ধন্যবাদ। বুঝতে পারছি। আচ্ছা, ওভারহেডের ক্ষেত্রেও এই সেম রুলস আরকি। ঠিক আছে? আমরা যে এই সূত্রটা বসাই না? এই সূত্রের মধ্যে এই ১,০৪,০০০ এর সাথে যদি ৮ গুণ করি, তাহলে সারা বছরের মেটেরিয়ালটা আসে। ঠিক আছে? এই যে দেখেন, মেটেরিয়াল পার ইউনিট কত? ৳৮। তার মানে ১ ইউনিট উৎপাদন করলে ৳৮ কাঁচামাল লাগে। তা আমি যেহেতু ১ বছরে ১,৪,০০০ ইউনিট উৎপাদন করছি, তাহলে ১,৪,০০০ এর সাথে যখন আমি ৮ গুণ করব, তখন ওই সারা বছরের কাঁচামাল বাবদ কত টাকা ব্যয় হইছে, সেই টাকাটা কিন্তু চলে আসে। তো সারা বছরের কাঁচামাল তো আমার ফ্যাক্টরিতে থাকে না। আমার ফ্যাক্টরিতে কাঁচামাল থাকে ১ মাসের। মানে ৪ সপ্তাহের কাঁচামাল আমাদের ফ্যাক্টরিতে সবসময় মজুদ থাকে। সো আমি কারেন্ট অ্যাসেট হিসাবে শুধু ১ মাস বা ৪ সপ্তাহের অ্যামাউন্টটাকেই দেখাবো। তো সেজন্য আমি কি করি? ১,০৪,০০০ এর সাথে ৮ গুণ করলে যেহেতু সারা বছরের কাঁচামাল আসে, সেহেতু আমি তাকে ৫২ দিয়ে ভাগ করলে বুঝতে পারছি যে ১ সপ্তাহের কাঁচামাল আসলো। আর ৪ গুণ করলে ১ মাসের কাঁচামাল চলে আসলো। ১ মাসের কাঁচামালের ভ্যালু কত? ৳৬৪,০০০। তো যেহেতু ১ মাসের কাঁচামাল আমাদের স্টকে মজুদ থাকে, সেহেতু আমি এই ৳৬৪,০০০ বা ১ মাসের কাঁচামাল কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাইছি। এভাবে প্রত্যেকটা আইটেমই আমাদের কিন্তু ওই বুঝে, বুঝেও আমরা করতে পারবো। বাট আমি সূত্র দিয়ে সরাসরি করে গেছি। কারণ স্টুডেন্টরা দেখা গেছে বুঝার চেয়ে সূত্র দিয়ে করতেই পছন্দ করে বেশি। তারপরে আমি বিষয়গুলো একটু বুঝায় দিলাম। যা কারো যদি মনে হয় যে আমি সূত্র এপ্লাই করব না, প্রত্যেকটা আইটেম বুঝে, বুঝেই করব। বুঝে, বুঝেও করা যাবে, হ্যাঁ? এই যে ওয়ার্কিং প্রসেস ১,০৪,০০০ এর সাথে 12.5 গুণ করলে ১ বছরের ওয়ার্কিং প্রসেস, ৫২ দিয়ে ভাগ করলে ১ সপ্তাহের ওয়ার্কিং প্রসেস, আর আমরা ২ দিয়ে গুণ করলে ২ সপ্তাহের ওয়ার্কিং প্রসেস। সো আমাদের ২ সপ্তাহের ওয়ার্কিং প্রসেস কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে। কেন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে হবে? কারণ প্রশ্নে বলাই আছে যে আধা প্রস্তুত পণ্য আমাদের হচ্ছে হাফ মান্থ স্টকে থাকে। তো হাফ মান্থ যদি স্টকে থাকে বা হাফ মান্থ যদি আমাদের ফ্যাক্টরিতে থাকে, তাহলে শুধু হাফ মান্থ বা ২ সপ্তাহের অ্যামাউন্টই কারেন্ট অ্যাসেটে দেখানো যাবে। সারা বছরের ওয়ার্কিং প্রসেস কারেন্ট অ্যাসেটে দেখানো যাবে না। কারণ সারা বছরের ওয়ার্কিং প্রসেস তো আমাদের ফ্যাক্টরিতে থাকে না। শুধু ২ সপ্তাহের অ্যামাউন্ট আমাদের ফ্যাক্টরিতে থাকে। সো আমি ২ সপ্তাহের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাইছি। আশা করি আমরা ৩ নম্বর অঙ্ক ক্লিয়ারলি জি বুঝতে স্যার। পেরেছি। এরপর